কলকাতা থেকে রওনা দিয়েছিলাম আগের দিন সন্ধে 7টা নাগাদ। পৌঁছালাম শিলিগুড়ি সকাল 8:30টায়। চান করে খেয়ে একটা লম্বা ঘুম দিলাম। সন্ধে 7:30টা নাগাদ শিলিগুড়ি থেকে বেরোলাম শিলংয়ের উদ্দেশ্যে। আর কোথাও লম্বা রেস্ট নেব না, যা রেস্ট নেওয়ার গাড়িতেই নেব, এই প্ল্যান করে দুগ্গা দুগ্গা বলে ড্রাইভিং স্টার্ট হলো আমার। নিবেদিতা রোড ধরে এগিয়ে চললাম। পথে শুকনা জঙ্গল পড়ল। এ এক অনন্য অনুভূতি। সারা পথ জুড়ে ঘন অন্ধকারের মাঝে দেখা যাচ্ছিল মৃদু আলো আর রাতের প্রকৃতির নিস্তব্ধতা। করোনেশন ব্রিজ চলে এলো। এই ব্রিজ ক্রস করে আমরা আবার ডান দিকে রাস্তা ধরে এগিয়ে যাব। দিনের বেলায় ট্রাফিক জ্যাম থাকে এইসব রাস্তাগুলোতে, এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। শিলিগুড়ি থেকে শিলংয়ের ডিস্টেন্স প্রায় 570 কিলোমিটারের মতো। সময় লাগবে প্রায় 13 ঘন্টা। আমরা ওদলাবাড়ির কাছাকাছি চলে আসলাম। এখন 8:15 বাজে। এরপর আসবে মালবাজার, বিন্নাগুড়ি এবং বীরপাড়া। তারপর আসবে হাসিমারা। চালসা ক্রস করলাম। খানিকটা এগিয়ে এসে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাচ্ছি। অসম্ভব অন্ধকারের মধ্যে দিয়ে এটা যেতে হয়েছে। মাঝে হালকা আলো ছিল, ট্রাফিক বড়ই কম, কিন্তু অনুভূতিটা সত্যি মনে রাখার মতো। প্রায় 2 ঘন্টা হতে চললো আমরা চলেছি। মাঝে একবার পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা পেট্রোল ভরে নিয়েছিলাম। এই পথ দিয়েই ঝালং বিন্দু যাওয়া যায়। সামনেই যে বাঁদিকের রাস্তাটা চলে গেছে, এখান থেকে ঝালং প্রায় 20-22 কিলোমিটার। আমরা ওদিকে না গিয়ে সোজা চললাম। আসামটা একদমই নাক বরাবর, কোনো দিকে বেঁকতে হবে না, জাস্ট স্ট্রেট ড্রাইভ। আমার তো এখন মনে হচ্ছে সকালের থেকে আমাদের রাতে যে আমরা বেরিয়েছি এটা আমাদের ঠিকঠাক প্ল্যানিং বলেই আমার মনে হয়েছে। এবার আমরা জলঢাকা ব্রিজ ক্রস করব, বাঁদিকে ভুটান। এটা জলঢাকা ব্রিজ আমরা ক্রস করলাম। দূরে বাঁদিকে ভুটানের টিমটিমে আলো দেখতে পাচ্ছিলাম। রাতে চালানোর একটাই অসুবিধা, সামনে যিনি গাড়ি চালাচ্ছেন, উল্টো দিক থেকে যিনি আসছেন, তিনি তার হেডলাইটটা গাড়ির এতটা উঁচু করে দিচ্ছেন যে আমাদের চোখে এসে লাগছিল। এই ব্যাপারটা খুবই অস্বস্তিকর ছিল আমাদের কাছে, কারণ এতটাই অন্ধকার চারিদিকে, ফলে ওই লাইটগুলো প্রচন্ডভাবে চোখে লাগছিল। হাসিমারার কাছাকাছি চলে এসেছি, আর 26 কিলোমিটার লাগবে হাসিমারা পৌঁছাতে। আমরা হাসিমারা ক্রস করে আহ, ফেলেছি। এবার আমরা বারোবিশার দিকে যাচ্ছি। বারোবিশাটাকেই মোটামুটি ধরা হয় ওয়েস্ট বেঙ্গল আসাম বর্ডার হিসাবে। এই বারোবিশাটা ক্রস করলেই মোটামুটি আমরা আসামে ঢুকে যাব। আসামের বনগাইগাঁও ক্রস করেছিলাম আমরা রাত 2:30-এর সময়। ওই বনগাইগাঁওতে আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে গৌহাটির দিকে এগিয়েছিলাম, এবং গৌহাটি পৌঁছতে পৌঁছতে আমাদের ভোর হয়ে গেছিল।
এখান থেকে কামাখ্যা 228 কিলোমিটার। আমরা ওদিকটাতে তো যাব না, আমরা সোজা গৌহাটির দিকে যাব। এখন আমরা NH-27 ধরে এগোচ্ছি। রাত প্রায় শেষ হতে চললো, ভোরের আলো ফুটে গেছে, স্ট্রিট লাইট জ্বলছে এখনো। আমরা কিন্তু আসামে ঢুকে গেছি বহুক্ষণ আগেই। এখান থেকে গৌহাটি এখনো প্রায় 50 কিলোমিটারের মতো পথ বাকি। বিখ্যাত সরাইঘাট ব্রিজ, আসামের ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত এই ব্রিজটি গৌহাটি শহরের খুব গুরুত্বপূর্ণ একটা সংযোগস্থল বলতে পারেন। এটা রেল কাম সড়ক ব্রিজ, যার মাধ্যমে একই সাথে ট্রেন এবং গাড়ি চলাচল করতে পারে। এটার ডিস্টেন্স প্রায় 1.5 কিলোমিটারের মতো। এই ব্রিজটার জন্য শিলং যাওয়ার পথ অনেক বেশি সহজ হয়েছে। ব্রিজ ক্রস করে খানিকটা এগিয়ে আসলাম, বোর্ডে দেখতে পেলাম এখনো শিলং 105 কিলোমিটার বাকি, অনেকটা পথ এখনো যেতে হবে। খুব খিদে পেয়ে গেছিল। আগের দিন ঠিক 7:30টায় আমরা নর্মাল ভাত খেয়ে বেরিয়েছিলাম, পথে কিছুই খাইনি। এবার খিদেটা বেড়ে গেছে, কোথাও একটা খেতেই হবে। গুয়াহাটি টু শিলং যাওয়ার রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং রাস্তা অনেক বেশি ভালো। আপনারা যারা ড্রাইভিং করতে ভালোবাসেন তারা অবশ্যই একবার শিলং এর এই রাস্তা ড্রাইভ করুন। ভোরবেলা ট্রাফিক যেহেতু অনেক কম আছে, অনেক বেশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। আমরা শিলং এর কাছাকাছি চলে এসেছি। পথে পড়বে উমিয়ান লেক, 36 কিলোমিটার বাকি। ডাউকি এখান থেকে 131 কিলোমিটার, যেটা বোর্ডে শো করছে। আরো এগিয়ে গেলাম, এবার আমাদের কোথাও বসতে হবে ব্রেকফাস্টের জন্য। রাস্তায় খুব ভালো দোকান পেলাম না, ম্যাক্সিমামই অ্যাসামিজ ফুডের দোকান পেয়েছি, কিন্তু এখন সেগুলো খাওয়া যাবে না সকালে। ধোসা এক্সপ্রেস দেখতে পেলাম, ধোসা এক্সপ্রেসে যাব। ধোসা এক্সপ্রেসে অবভিয়াসলি ধোসার অর্ডার করলাম। রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এক প্লেট ধোসা আর এক লুচি তরকারি অর্ডার করলাম, সাথে ছিল 2 কাপ চা। দুধ চাটা খুবই ভালো লাগলো, বোধহয় আসাম টি হবে। তেল বিটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম।
শিলং শহরে ঢোকার আগে দেখে নিলাম এক বিখ্যাত লেক, উমিয়াম লেক। আমাদের গাড়ি এখন উমিয়াম লেকের পাশ দিয়ে চলেছে। অপূর্ব এক দৃশ্য, শান্ত পরিবেশ, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল। সারা রাতের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেল যখন এই লেকে গিয়ে পৌঁছালাম। অদ্ভুত এক শান্ত ধীর জলরাশি আপনার মন প্রাণ সব ভরিয়ে দেবে। লেকটি আর্টিফিশিয়াল ওয়েতে তৈরি করা হয়েছে, এটা ন্যাচারাল লেক নয়। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার গেম হয় এবং প্রত্যেকটা ওয়াটার গেমের বিভিন্ন রকম দাম ধার্য করা আছে। 9:30 থেকে শুরু হয়, 10টা থেকে শুরু হয় বোটিং। আমরা যেহেতু 9:30টায় ঢুকে গেছিলাম, ফলে আমরা এগুলোর কোনোটাই করতে পারিনি। শিলং শহরের ভেতরে ওয়ার্ডস লেক আছে, আমরা ইচ্ছা আছে ওখানে বোটিং করব। এখন আমরা যাচ্ছি উমিয়াম লেক ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো লেকটাকে একবারে দেখা যাবে। উমিয়াম লেক দেখতে পাচ্ছি একদম ভিউ পয়েন্ট থেকে, উমিয়াম লেক ভিউ পয়েন্ট থেকে। দুটো জায়গা আছে, একটা জায়গা থেকে আপনি পুরো উমিয়াম লেকটাকে ভিউ করতে পারবেন, আরেকটা জায়গা আছে অনেকটা নিচে যেখানে বোটিং পয়েন্ট। বোটিং করতে চাইলে আপনাকে নিচে যেতে হবে এবং সেখানে বিভিন্ন রকমের বোটিং হয়, বিভিন্ন ধরনের ওয়াটার গেম হয়। আর যদি আপনি কিছুই করতে না চান তাহলে আপনি ভিউ পয়েন্ট থেকে উমিয়াম লেকটাকে দেখতে পাবেন। সময় যেন এখানে থেমে গেছে, মনে হলো প্রকৃতির কোলে এক অদ্ভুত প্রশান্তি। সময় এখানে খুব ধীরে চলেছে। যারা প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই এই উমিয়াম লেকের ভিউ পয়েন্ট থেকে লেকটাকে যদি দেখেন আপনাদের অনেক ভালো লাগবে। সারা রাতের ক্লান্তি দূর হয়ে গেল এক নিমেষে এই লেকটি দেখার পর। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ডন বস্কো মিউজিয়াম, তারপরে আমরা ঢুকবো আমাদের হোটেলে। উমিয়াম লেক থেকে ডন বস্কো মিউজিয়ামে আসতে সময় লাগলো প্রায় আধ ঘন্টা। ডন বস্কো মিউজিয়াম শিলংয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট। মিউজিয়ামটিতে ঢোকার জন্য টিকিট কাটতে হলো। মোবাইল অ্যালাউড, কিন্তু ভিডিও রেকর্ডিং অ্যালাউড নয়। সাথে মোবাইল ছাড়া অন্য ক্যামেরা থাকলে রাখার সুব্যবস্থা আছে। সিকিউরিটি কিন্তু এখানে মারাত্মক। মিউজিয়ামটি 2003 সালে ইনগরেট করা হয়। পরে এটি সাউথ এশিয়াস গ্রেটেস্ট কালচারাল মিউজিয়াম হিসাবে স্বীকৃতিও লাভ করে। 7 তলায় মিউজিয়ামটির প্রতিটি তলায় এক একটা গ্যালারি আছে, যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উত্তর পূর্ব ভারতের সংস্কৃতিকে তুলে ধরে। মোট 17টির বেশি গ্যালারিতে সাজানো হয়েছে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের মানুষের জীবনধারা, পোশাক, বাসস্থান, ধর্ম, শিল্প ও সংস্কৃতি। ছিল তাদের খাদ্যাভ্যাস, অস্ত্রশস্ত্র, বাদ্যযন্ত্র, কৃষি পদ্ধতি এবং ঘরবাড়ি তৈরির বিভিন্ন কৌশল। গ্যালারিগুলোর বৈচিত্র্যের পাশাপাশি এখানে পেলাম ভিডিও প্রেজেন্টেশন, অডিও ভিজুয়াল ট্যুর আর ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে, যা আমাদের এক্সপিরিয়েন্সকে আরো জীবন্ত করে তুলল। শেষ চমক ছিল একদম টপ ফ্লোরে স্কাইওয়াকটি। 380 ডিগ্রি কোণে পুরো শিলং শহরটি দেখা যায় এই স্কাইওয়াক থেকে। আমার অভিজ্ঞতা বলে শিলং বেড়াতে আসলে বাকেট লিস্টে অবশ্যই থাকা উচিত এই ডন বস্কো মিউজিয়ামটি। ডন বস্কো মিউজিয়াম দেখে এবারে হোটেলে ঢুকবো। আমরা বুক করেছি হোটেল লফট এক্সিকিউটিভ ইন। এটা শিলংয়ের লোয়ার নিউ কলোনিতে।
গুগল ম্যাপে মিউজিয়াম থেকে হোটেলের দূরত্ব প্রায় হাফ অ্যান আওয়ার মতো বলল। সময় প্রায় 11টা এখন, পিক আওয়ার, ট্রাফিক জ্যাম পেলাম খুব। হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের 12:30টা বেজে গেল। আমরা হোটেলে ঢুকে গেছি। এই হোটেলটা চুজ করার অন্যতম প্রধান কারণ হলো এখানে খুব ভালো পার্কিং স্পেস আছে এবং এটা একদম শিলং শহরের মধ্যেই। এখানে 3 ধরনের রুম প্রোভাইড করা হয়েছে। আমরা ইন্টারনেট দেখে রিসেপশনে ফোন করে আমরা রুম বুক করেছি। আমরা প্রিমিয়াম ডিলাক্স রুম উইদাউট ব্যালকনি এই রুমটা দেখেছি। এই রুমটাই আমাদের। আমরা এবার রুমে ঢুকছি। রুমে যা যা আধুনিক আহ যা যা থাকা দরকার সবই আছে, আলাদা করে কিছু বলার নেই এবং যথেষ্ট স্পেসিয়াস। আমরা 2 নাইটস এখানে স্টে করব। সব মিলিয়ে রুমের ভাড়া পার নাইট প্রায় 5,000 টাকার মতো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। রুমে দুটো লং উইন্ডো আছে। এটা ব্যাক সাইড। একটা ছোট ফ্রিজ রাখা আছে। বিশাল বড় একটা কাবার্ড আছে। সেখানে আয়রনের জন্য একটা স্ট্যান্ডও রাখা আছে। মোটামুটি রুমটা খারাপ লাগলো না। আর ওয়েট না করে আমরা চান করে ফ্রেশ হয়ে রুমেই খাবার অর্ডার করলাম, চাইনিজ খাবার। 1 প্লেট মিক্সড চাউমিন, 1 প্লেট মিক্সড ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। এবার একটা লম্বা ঘুম দরকার। ইভিনিং এ আমাদের একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে, লোকাল মার্কেটে। সন্ধেবেলা বেরিয়ে পড়লাম লোকাল মার্কেটের উদ্দেশ্যে, পুলিশ বাজার। হোটেল থেকে বেরিয়ে একটা শাটল ট্যাক্সি পেয়ে গেলাম। 30 টাকা পার হেড। পৌঁছতে সময় লাগলো 10-15 মিনিটের মতো। এসে গেলাম পুলিশ বাজারে। এ যেন আমাদের এসপ্ল্যানেড। গড়িয়াহাট, হাতিবাগান সব একসাথে এক জায়গায় মিশেছে। আলো ঝলমলে মার্কেটের আশেপাশে রাস্তায় পসরা সাজিয়ে রাখা আছে শীতের জিনিসপত্র, জুতো, লোকাল ফ্রুটস, চা, কফি বিক্রি হচ্ছে। ভিড়ে ঠাসা এই মার্কেটটা শুধু হাঁটলাম। কাশি এম্পোরিয়ামে ঢুকলাম, জনপ্রিয় একটা হ্যান্ডিক্রাফট শপ। এখানে আপনি বেতের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাবেন। এছাড়াও আছে উলের শাল, জামা কাপড়, নানা রকম হ্যান্ডমেড কাঠের তৈরি গিফট আইটেম। এটা গভর্নমেন্টের আন্ডারে থাকায় দাম করার সুযোগ যেমন থাকে না, তেমনি ঠকবার চান্সও খুব কম। মোটের উপর আমার জিনিসগুলোর দাম এখানে একটু বেশি বলেই মনে হলো। এই ছিল শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজারের এক ঝলক। দোকানপাট, রাস্তাঘাট, খাবারের স্টল আর স্থানীয় মানুষের ব্যস্ত জীবন সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। আপনি যদি শিলংয়ে আসেন, পুলিশ বাজার একবার না ঘুরলে আপনার ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। নেক্সট ডে আমাদের প্ল্যান, প্রথমে লাইটলুম ক্যানিয়ন যাব, তার আগে হোটেলে ব্রেকফাস্ট করব। এদের ব্রেকফাস্টের জায়গাটা বেসমেন্টে, ব্যাক সাইডে। হোটেলের এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর। চারিদিকে সবুজে ঘেরা, সুন্দর বসার জায়গা আছে। দেখলাম ব্যালকনিওয়ালা রুমগুলোর ফেস কিন্তু এই দিকে। লাইটলুম ক্যানিয়ন অনেক দূরে, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে যা দেখলাম সেগুলো অল্প করে তো নিলাম, এছাড়া অর্ডার করলাম লুচি, তরকারি আর দুটো ডিমের অমলেট। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম লাইটলুম ক্যানিয়ন দেখতে। এটা শিলং শহরের একদম বাইরে। আমাদের হোটেল থেকে ডিস্টেন্স প্রায় 24-25 কিলোমিটার মতো। গুগল ম্যাপ দেখে যা বুঝলাম, একদিনে ডউকি আর লাইটলুম ক্যানিয়ন দেখাটা প্রায় অসম্ভব। দুটো দু প্রান্তে দুদিকে
মাঝে অনেকগুলো সাইট সিন কভার করতে গেলে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে, তাই মনস্থির করলাম একটা দিকেই যাব, লাইটলুম ক্যানিয়নের রাস্তাটাই ধরবো। শিলংয়ের ট্যুরিস্ট স্পটগুলো কিন্তু ডিস্টেন্স একটা অন্যটা থেকে অনেকটাই দূরে, তাই হাতে টাইম না নিয়ে আসলে অনেক স্পট বাদ দিতে হতে পারে। যা বুঝলাম, মেঘালয় পুরোটা যদি কভার করতে হয় তাহলে মিনিমাম 7 দিন তো লাগবেই। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি লাইটলুম ক্যানিয়নের। রাস্তার দুদিকের প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসাধারণ। দুপাশে গাছগাছালির সংখ্যা অনেকটাই কম, একটু পাথুরে মনে হলো। রাস্তাটা কিন্তু অনেক চওড়া, ড্রাইভিং এ কোনো অসুবিধা হবে না। আমরা এখন লাইটলুম ক্যানিয়নের সামনে দাঁড়িয়ে আছি। খুব বেশি বড় উপত্যকাটা নয়, এটা ছোট উপত্যকা, সেই জন্যই এটার নাম লাইটলুম ক্যানিয়ন। লাইটলুম লিটল থেকেই এসেছে। ভীষণ পাথুরে, এবং রোদের আলো পড়ে সেই পাথরের উপর মনে হচ্ছে চারিদিকে একটা পাথরের দেওয়াল আছে, আর নিচে একটা খাদ। আর রোদের আলো পড়ে পাথরের দেওয়ালটা পুরো চকচক করছিল। প্রচন্ড সুন্দর ন্যাচারাল বিউটি, আর প্রচন্ড হাওয়া ছিল। মেনলি হাইকিং, ফটোগ্রাফি এগুলোর জন্য, ন্যাচারাল বিউটি তো অবশ্যই, এগুলোর জন্য এই জায়গাটা একেবারেই আদর্শ। এখান থেকে তো একটা ভিউ পয়েন্ট আছেই, আরো একটু এগিয়ে আসলে একটা পার্ক পড়বে। প্রায় 10 মিনিট আপনাকে হাঁটতে হবে। হেঁটে আসার পরে সিপ্রো পার্ক বলে একটা পার্ক আছে, এটা অ্যাকচুয়াল লাইটলুম ভিউ পয়েন্ট। ক্যানিয়নের ওয়াইড ভিউ পাওয়ার জন্য এই পয়েন্টটা অ্যাকচুয়ালি করা হয়েছে। টিকিট কেটে ঢুকলাম, ক্যামেরার জন্য কিন্তু টাকা নিল। আমরা পার্কের ভেতরে ঢুকলাম। এখানে বাচ্চাদের খেলাধুলো করার জন্য দোলনা, স্লিপ এগুলো তো আছেই। আর এখানে বসার সুন্দর সুন্দর চেয়ার রাখা আছে, জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে অনেকক্ষণ বসলাম, চা খেলাম। এখানে চা বিক্রি হচ্ছিল। সিপ্রো পার্ক থেকে লাইটলুম ক্যানিয়নের ভিউ কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে অনেক বেশি বিস্তৃত ভিউ আপনি পাবেন ক্যানিয়নের। শীতকালটা এই জায়গাটা দেখার জন্য আদর্শ। আমরা মার্চ মাসে গেছিলাম। লাইটলুম ক্যানিয়ন দেখে বেরিয়ে এবার আমরা যাব শিলং পিক বা শিলং ভিউ পয়েন্টে। এখানে কিন্তু সোজা গাড়ি নিয়ে যাওয়া যাবে। পথে টিকিট কাউন্টার পড়বে, টিকিট কেটে গাড়ি পার্ক করতে হবে। ও টিকিট কাউন্টার থেকেই প্রোভাইড করে দেবে গাড়ি, সেই গাড়ি করে আর্মি ক্যাম্পের ভেতর থেকে পৌঁছতে হবে শিলং পিক পয়েন্টে। এই গাড়িটি আর্মি ক্যাম্পে ঢোকার আগে আমাদের আইডেন্টিটি প্রুফ দেখাতে হলো। ফেরার সময় সেই একই প্রসিডিওর ফলো করা হলো। আমরা এসে পৌঁছালাম শিলং পিক পয়েন্টে। এখানে দুটো ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে পুরো শিলং শহরটাকে দেখা গেল। স্থানীয় পোশাক পরে ফটোগ্রাফির ব্যবস্থা আছে এই পয়েন্টে। ছোটখাটো কিছু দোকানও আছে যেখানে লোকাল জিনিসপত্র, পোশাক আশাক পাওয়া যাবে। শিলং পিক থেকে আমরা চলে এলাম এলিফ্যান্ট ফলস দেখতে। এখানে 3টে স্তরে এই ফলস দেখা যায়। ফার্স্ট ফলস দেখে আরো নিচে যেতে হবে, সেখানে পাবেন আপনি সেকেন্ড ফলস। সিঁড়ি দিয়ে আরো নিচে গিয়ে দেখতে পাবেন থার্ড ফলস। সেম ফলস, কিন্তু দৃশ্যরূপ আলাদা। আমরা একটাই ভিউ দেখেছিলাম। শিলং পিকের মতো এখানেও ফটোগ্রাফি, বিভিন্ন লোকাল ড্রেস পরে ফটোগ্রাফির জায়গা আছে, এরা নিজেরাই পরিয়ে দেবে। এই হলো ফলস, খুব সুন্দর। আরো নিচে গেলে আরো ভালো লাগবে হয়তো, কিন্তু আমি নিচে যাইনি আমরা কেউই, ওপর থেকেই দেখেছিলাম। এটা বাইরেরটা। বিভিন্ন ধরনের দোকান আছে, লোকাল জিনিসপত্র পাওয়া যায়, হ্যান্ডমেড ব্যাগ, হ্যান্ডমেড আপনার উলেন গার্মেন্টস, বিভিন্ন ধরনের কাঠের জিনিস, কিন্তু কস্টলি, বেশ ভীষণই কস্টলি। এখন যাব মফলং স্যাক্রেড ফরেস্টে। এটা অনেকটা ভেতরে, শিলং সিটি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে।
পার্কিং ফি, এন্ট্রি ফি, গাইড ফি সব নিয়ে দুজনের কিন্তু প্রায় 700 টাকার মতো লাগলো। মাওফ্লং ফরেস্ট শিলংয়ের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক অ্যান্ড স্পিরিচুয়ালি সিগনিফিকেন্ট একটা ন্যাচারাল সাইট। আপনাকে লোকাল গাইড বলে দেবে এই মাওফ্লং ফরেস্টের ভেতরে ঢুকতে গেলে কি কি ধরনের নিয়মকানুন ফলো করতে হবে। 15-20 জনের একটা টিম নিয়ে গাইড এবার আহ, জঙ্গলের মধ্যে প্রবেশ করবে এবং বিভিন্ন স্পটে দাঁড়িয়ে বিভিন্ন গাছপালার বিবরণ ছাড়াও তার কি সিগনিফিকেন্স আছে, সেখানকার ফলের কি ইম্পর্টেন্স আছে, কেন গাছ থেকে পাতা তোলা যাবে না বা ছেঁড়া যাবে What না is সে the ব্যাপারে present সে the কথা name of বলবে। the Shiva god? What is the one with the red gut and the one with total expensive is the one Mukhi. But still people they like to buy to purchase the one Mukhi with Raksha because if you have fruits and these are three Mukhi. You see? These are the three Mukhi. A three Mukhi you will know by counting the line. One, two, three. The red color the flower. So from this a flower and against we the local people here we can use make as a lipstick, a jam or a juice. But nowadays a lot of people make wine, alcohol tea, people use make it. And from this a bark now, they use make medicine which is good for diabetes, for heart, for BP. এইভাবে গাইড আপনাকে ফরেস্টের বেশ ভেতরে নিয়ে যাবে। গাইডকে ছাড়া আপনি কিন্তু আইসোলেটেড হয়ে কোথাও মুভ করতে পারবেন না বা জঙ্গল থেকে ফিরেও আসতে পারবেন না। নিস্তব্ধতা বজায় রাখার বিশেষ নিয়ম কিন্তু আছে এখানে। So there is selling outside. No alcohol is 100% sure. Fruit flying. ফরেস্ট থেকে বেরিয়ে আসলাম। বাইরে বিশাল একটা মাঠ আছে, সেখানে বাচ্চারা ক্রিকেট খেলছিল, মূলত খাসি উপজাতির ছেলেমেয়েরা। এর পরের ডেস্টিনেশন ছিল একটা চার্চ। Come before you in my দ্য ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ানস একটা রোমান ক্যাথলিক চার্চ এটা। এখানে বহু ধর্মপ্রাণ ক্যাথলিক বিশ্বাসী প্রার্থনা করতে আসেন। এখানে পুরোহিত, ধর্মযাজকরা থাকেন, নিয়মিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এনারা পরিচালনা করেন। আজ এখানে স্থানীয় একটা ইউথ সোসাইটির কর্মসূচি ছিল, তারই মহড়া চলছিল। চার্চ থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ওয়ার্ডস লেকে। এটা সিটির মধ্যে, মাথাপিছু এন্ট্রি ফি 100 টাকা। ওয়ার্ডস লেকটি খুব সুন্দরভাবে সাজানো। লেকের চারপাশে সুন্দর ঘোরার জায়গা আছে, স্থানীয় লোকজন এখানে মর্নিং ওয়াক করেন। এখানে লোকাল পোশাক পরারও সুবিধা আছে। এখানে বোটিং এর জন্য প্রচুর লাইন ছিল, আমরা বোটিং করতে পারিনি কারণ অনেকটা টাইম লাগতো। বোটিং করা এবং বসে খানিকক্ষণ গল্প করা ছাড়া এখানে আর বিশেষ কিছু করার নেই। আমরা খানিকক্ষণ সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি। আমাদের শিলংয়ে দ্বিতীয় অর্থাৎ শেষ দিনের লাস্ট ডেস্টিনেশন ছিল সিটি হাট ধাবা। এটা আমাদের বাকেট লিস্টেই ছিল। এটি শিলং সিটির একটি জনপ্রিয় ধাবা। ধাবাটির মূল আকর্ষণ যেটা, সেটা হলো এর অ্যাম্বিয়েন্স। অসম্ভব সুন্দর সাজানো গোছানো, যেমন বাইরেটা তেমন ভিতরটা। মূলত 4টে ডাইনিং হল ছিল এবং আমরা যখন গেছি তখন প্রায় সন্ধে হয় হয় এবং সেখানে দারুণ ভিড় ছিল। আমাদের ওয়েট করতে হলো। ওয়েটিং এর সময় আপনার জন্য থাকবে কমপ্লিমেন্টারি জুস, একটা অরেঞ্জ জুস আর একটা কিউকাম্বার জুস।
ইন্টেরিয়ারটা দেখুন কত সুন্দর। আমাদের টাইম এসে গেল, আমরা মেনু লিস্ট থেকে বিভিন্ন আইটেম চুজ করলাম। প্রথমে নিলাম আমরা একটা স্যুপ, থাই স্যুপ একটা নিলাম। তার সাথে ছিল পাঁপড় ভাজা আর একটা গ্রিন চাটনি, পুদিনা ধনেপাতা এগুলো। তারপর নিলাম চিকেন কাবাব। অসাধারণ টেস্ট ছিল এই কাবাবে। তার সাথে স্যালাডটা ওরা একটা অদ্ভুত ভাবে প্রিপেয়ার করেছিল বিভিন্ন ধরনের মশলা দিয়ে, সেটা অপূর্ব লেগেছিল এই কাবাবটার সাথে। এরপরে আমরা মেইন যে ডিশটা নিয়েছিলাম সেটা ছিল কড়াই চিকেন, তার সাথে তাওয়া রুটি। বলাই বাহুল্য খুব ভালো টেস্ট ছিল। ফাইনালি আমাদের লাস্ট ডেজার্ট আইটেম ছিল তিরামিসু। আমরা একটাই নিয়েছিলাম, দুজনে ভাগ করে খেয়েছিলাম। এই ছিল মোটামুটি আমাদের সিটি হাট ধাবার মেনু লিস্ট। আমরা ওখান থেকে ডাইরেক্টলি ফিরে আসলাম আমাদের হোটেলে। হোটেলের ব্যাকয়ার্ড লাউঞ্জে আমরা খানিকক্ষণ সময় কাটালাম, ব্রেকফাস্ট করেছিলাম আর এখন আসলাম। দুটো সময়ের মধ্যে, দুটো অ্যাম্বিয়েন্সের মধ্যে বিশাল একটা পার্থক্য। সন্ধেবেলায় হালকা মিউজিক বাজছিল। হোটেলে যারা রুম বুক করেছিলেন তারা অনেকেই এখানে এসে বসেছিলেন, নিজেদের মধ্যে গল্প করছিলেন। এখানে সন্ধেবেলায় স্ন্যাক্স, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস সাপ্লাই করা হয়েছিল, ডিস্ট্রিবিউট করা হয়েছিল। আমরা খানিকক্ষণ বসে আমরা আমাদের রুমে ফিরে গেলাম। কালকে আমাদের ফিরতে হবে। দুটো দিন খুব ভালো কাটলো, কিন্তু খুবই অল্প সময়ের জন্য এসেছিলাম, কিছু করার ছিল না। আবার আসার ইচ্ছা আছে শিলংয়ের, অনেকগুলো জায়গা এখনো বাকি আছে। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।